আজকের গল্প বিশিষ্ট কিশোর সাহিত্যিক অশোক বসুর লেখা চৌধুরী বাড়ির অয়েল পেন্টিং। তাঁর জন্ম 1957 সালের তমলুক শহরে। তার লেখা কিছু উল্লেখযোগ্য বইগুলি হল তিস্তা তোমার সঙ্গে, গল্পপুরীর সিংহদুয়ার, 50টি গল্প, রাজ্যপট। শুরু হচ্ছে আজকের গল্প চৌধুরী বাড়ির অয়েল পেন্টিং। কণ্ঠে গৌতম। আমার বন্ধু মানিকের সঙ্গে গিয়েছিলাম ওর দেশের বাড়ি সেই গোকুলগঞ্জ। জমি জমার কি একটা গন্ডগোলের ব্যাপার ছিল। মানিকের এক মেসো সেখানে থাকে, আমরা তার কাছেই উঠেছিলাম। জমির সমস্যা মিটতে মিটতে দিন তিনেক লেগে গেল। পরের দিন ফিরব, ট্রেন সন্ধ্যে 7টায়, তাও গোকুলগঞ্জ থেকে 1 ঘন্টা বাসে। 20-25 মিনিট রিক্সায় গেলে তবেই মিলবে রেল স্টেশন। সন্ধ্যের মুখে আমরা যখন স্টেশনে পৌঁছলাম তখন চারদিকে রাতের মতো অন্ধকার হয়ে এসেছে। সময়টা ভরা বর্ষা। সকাল থেকেই আকাশে কালো মেঘ আনাগোনা করছিল। আমরাও স্টেশনে পৌঁছলাম আর বৃষ্টিও নামল। বেশি পয়সা দেব বলে রিক্সা চালককে স্টেশন পর্যন্ত নিয়ে যেতে রাজি করিয়েছিলাম। ভাড়া পেয়ে সে ওই বৃষ্টি আর অন্ধকারের মধ্যে রিক্সা ছুটিয়ে চলে গেল। আসল অসুবিধাটা কি অপেক্ষা করছে তখনও তা জানতাম না। জানলাম স্টেশনে এসে। বৃষ্টি না হয় মানা গেল, বর্ষার মাস, বৃষ্টি তো হবেই। অসুবিধায় পড়লুম মাথা বাঁচানোর জন্য প্ল্যাটফর্মে কোনো টিনের শেড নেই বলে। স্টেশন ঘর বলতে পাশাপাশি 1.5খানা ঘর, একটা স্টেশন মাস্টারের আর একটা বোধহয় টিকিট কাটার জন্য। আগেকার দিনে বাংলা সিনেমায় যেমন দেখা যেত, কৃষ্ণচূড়া কিংবা অন্যান্য কোনো বড় গাছের নিচে লাল রঙের একটা স্টেশন ঘর, কুচি পাথরের একটুখানি প্ল্যাটফর্ম, চারিদিকে জনবসতিহীন ধুধু ফাঁকা মাঠ। অনেকটা ঠিক সেই রকম। প্যাসেঞ্জার বলতে আমি আর মানিক, সাকুল্যে এই দুজন। বৃষ্টি বেশ জোরেই পড়ছে। বৃষ্টি থেকে বাধ্য হয়ে স্টেশন মাস্টারের ঘরে ঢুকে পড়ল। এদিকে ইলেকট্রিক লাইট এখনো আসেনি। স্টেশন মাস্টারের ঘরে হারকিনের আলো জ্বলছে। দেখলুম 2জন মানুষকে ঘরে বসে থাকতে। পোশাক দেখে বুঝলুম একজন স্টেশন মাস্টার, অন্যজন স্টেশন মাস্টারের স্টাফ কেউ হবে। স্টেশন মাস্টার কৌতূহলী দৃষ্টিতে আমাদের দিকে তাকালো। স্যুট প্যান্ট পরা শহুরে যাত্রী এই স্টেশন দিয়ে খুব বেশি যাতায়াত করেন। মানিক তাকে বলল, খুব বৃষ্টি হচ্ছে তো, বাইরে থাকলে ভিজে যাব, তাই আমরা 7টার ট্রেনটা ধরব। স্টেশন মাস্টার বললেন, কি বললেন? 7টার ট্রেন ধরবেন? মানিক রুমাল দিয়ে মাথা মুছতে মুছতে বলল, আগে হ্যাঁ। পাবেন না, শুধু 7টার ট্রেন কেন, আপ ডাউন কোনো ট্রেনই কাল সকালের আগে পাবেন না। সে কি, ট্রেন পাবো না? না না, লাইন বন্ধ।
আগের স্টেশনে একটা গুডস ট্রেন ডিরেল হয়েছে। মানিক আমার দিকে তাকালো। বুঝলাম ও অতান্তরে পড়ে গেছে। বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে, ঘুটঘুট করছে অন্ধকার। ট্রেন না পেলে এই দুর্যোগে কোথায় কাটাবো কে জানে। মানিকও বহু বছর দেশ ছাড়া, এদিককার কিছুই এখনো সে জানে না। আর গোকুলগঞ্জে যে ফিরে যাব তারও কোনো উপায় নেই। যে রিক্সায় এসেছিলাম সেটাও ফিরে গেছে। তাছাড়া রাতে নাকি এদিকে বাসও চলে না। মানিক বলল, ভারী মুশকিল হলো তো, এই বৃষ্টিতে সারা রাত থাকবো কোথায়, কি করব? স্টেশন মাস্টার বললেন, সে তো বুঝতেই পারছি, স্টেশন ঘরে যে থাকবেন দেখতেই তো পাচ্ছেন কেমন স্টেশন, থাকার কোনো ব্যবস্থাই নেই। দ্বিতীয় লোকটি এতক্ষণ কথাবার্তা শুনছিলেন। এবার বললেন, একটা কাজ করতে পারে। 8 মাইল দূরে চৌধুরীদের একটা পুরনো বাড়ি আছে, কেউ থাকে না। ওই বুড়ো ভবানী খুঁড়েই সব দেখাশোনা করে। দেখুন তাকে বলে কয়ে যদি কোনো ব্যবস্থা করে দিতে পারে। আমি না হয় সঙ্গে গিয়ে বাড়িটা দেখিয়ে দেব, ভবানী খুঁড়োকেও বলবো। বৃষ্টিটা থামো। আরে আপনাদের সঙ্গে তো ছাতাও দেখছি না। স্টেশন মাস্টার বললেন, রেজমোহন ঠিক কথাই বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িতেই থাকতে পারে। বাড়িটার অবশ্য বদনাম আছে, তা আপনারা ইয়ং ম্যান ওসব ভুতুড়ে গাল গল্পে বিশ্বাস করবেন কেন? একটু পরেই বৃষ্টি থেমে গেল। শুধু বৃষ্টি থামল না, মেঘও সরে গেল, আকাশে চাঁদ দেখা গেল। চৌধুরী বাড়িতেই থাকা ঠিক করে আমরা ব্যাগ হাতে করে চললুম ব্রিজমোহনের পিছু পিছু। আলাপ পরিচয় করে জানলাম ব্রজমোহন স্টেশনের টিকিট বাবু, বিহারের লোক, কিন্তু ছেলেবেলা থেকেই পশ্চিমবাংলায় আছে। কথাবার্তায় বেশ আলাপি আর ভালো মানুষই মনে হলো। বাংলা বলেন অনেকটা বাঙালিদেরই মতো। তিথিটা সম্ভবত কৃষ্ণপক্ষের শেষের দিকে। বৃষ্টি ভেজা মেঠো পথ চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে। ব্রিজমোহনের হাতে টর্চ ছিল, কিন্তু জ্বালানোর কোনো দরকার হচ্ছিল না। জলকাদা রাস্তা পার হয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা চৌধুরীদের সেই বাড়িতে পৌঁছে গেল। এতটা রাস্তা পার হলাম, কিন্তু পথে একটা লোকেরও দেখা পেলাম না। এখানে কি কেউ থাকে না নাকি? রাস্তার ঠিক পাশেই একটা পুরনো একতলা বাড়ি। সময়ের ভাঙা গড়ায় অনেক কিছুই পুরনো, ঝুরঝুরে হয়ে গেছে। তা সত্ত্বেও বাড়িটা এখনো ভেঙে পড়েনি। বট অসত্য শেকড় ছড়ালেও বাড়ির ছাদ দেওয়াল এখনো অটুট আছে। আশেপাশে আর কোনো ঘর বাড়ি চোখে পড়ল না। এককালে হয়তো ঘর বাড়ি ছিল, এখন নেই। তবে চাঁদের আলো যতদূর দেখা গেল, বহু দূর ছড়ানো জনহীন ধুধু প্রান্ত ছাড়া আর কিছুই দেখা গেল। আমি আবার বাড়িটার দিকে তাকালাম। হঠাৎই বুকের মধ্যে ছ্যাদ করে উঠল।
মনে হলো বাড়িটা যেন হিংস্র চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি দ্রুত মানিকের গা ঘেঁষে দাঁড়ালাম। ব্রিজমোহন বেশ জোরে ডাক দিলেন, ভবানী খুড়ো, ভবানী খুড়ো। বাড়ির ভেতর থেকে ঘড়ঘড়ে গলায় উত্তর এলো, কে? আমি গো, আমি, বললেন ব্রিজমোহন। একটু পরেই লণ্ঠন হাতে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ মানুষ। এক মুখ সাদা গোঁফদাড়ি, উলোঝুলো চুল, কোঠরাগত চোখ, ভগ্ন স্বাস্থ্য, শীতল স্থবির মুখ। তিনি লণ্ঠনটা তুলে ধরে ব্রিজমোহনকে দেখলেন আমাদের। তারপর থমথমে গলায় বললেন, এরা? কেমন যেন বহু দূর থেকে ভেসে এলো তার স্বর। ব্রিজমোহন বললেন, খুড়ো, তোমার বাড়িতে এক রাতের জন্য এই দুজনকে একটু আশ্রয় দিতে হয় যে। খুব মুশকিলে পড়েছেন এরা। সেই গোকুলগঞ্জ থেকে ট্রেন ধরতে স্টেশনে এসেছিল, কিন্তু তা তো আজ পাওয়া যাবে না। এই বৃষ্টি বাদলায় কোথায় যাবেন? কি থাকা যাবে তো? ভবানী খুড়ো সামান্য সময় চুপ থেকে বললেন, যাব। প্রথম থেকেই লক্ষ্য করছিলাম ভবানী খুড়ো কম কথা বলেন। যেটুকু দরকার শুধু সেইটুকুই বলেন। বাড়িতে ইলেকট্রিক লাইট নেই। মানিক বলল, আমার কাছে টর্চ আছে, মোমবাতি কিনতে পাওয়া যাবে এখানে? ব্রিজমোহন বললেন, এখানে আধ ক্রোশের মধ্যে কোনো দোকান নেই। খুড়োর কাছে অবশ্য দু একটা মোমবাতি থাকতে পারে। কি খুড়ো, আছে তো? ভবানী খুড়ো বললেন, আছে। মানিক বলতে গেল, দামটা অবশ্য আমরা। তাকে থামিয়ে দিয়ে ভবানী খুড়ো বললেন, দাম লাগবে না। ব্রিজমোহনের আর থাকার দরকার ছিল না। বললেন, আমি তাহলে স্টেশনে ফিরে যাই। রেলের অফিসাররা আসতে পারে। আগে স্টেশনে মালগাড়ি উল্টে গেছে যখন। আমি আর মানিক হাত তুলে ব্রিজমোহনকে জানালাম, ঠিক আছে। আসুন, ভবানী খুড়ো বললেন। আমাদের নিয়ে গেলেন একটা ঘরে। লণ্ঠন উঁচিয়ে দেখালেন। ঘরটা বেশ বড়ই। একটা তক্তপোষ রয়েছে ঘরের এক পাশে, ওপরে শতরঞ্জি পাতা। মোটামুটি পরিষ্কার ঘর। ঘরের দেওয়ালে দেখলাম একটা অয়েল পেন্টিং টাঙানো আছে। লণ্ঠনের অল্প আলোতেই স্পষ্ট দেখা যাচ্ছিল একজন খুব অল্প বয়সের মেয়ের শাড়ি পরা একটা ছবি। হাসি হাসি মুখে
আমাদের দিকে তাকিয়ে আছে। এমন জীবন্ত ছবি আমি আগে কখনো দেখিনি। মনে হলো এখনই যেন কথা বলে উঠবে। তখনই আমাদের চমকে দিয়ে আকাশে কর্কর শব্দ করে ঝিলিক দিল বিদ্যুৎ। মেঘ আবার জমতে শুরু করেছে। রাতে অঝোর ঝাড়ায় বৃষ্টি হবে। মানিক বলল, ঠিক আছে খুড়ো, এই ঘরেই তক্তপোষের উপর রাতটা দিব্যি কাটিয়ে দেব। আমাদের সঙ্গে খাবারও আছে, আসার সময় মাসি দিয়েছে ট্রেনে খাওয়ার জন্য। জলও আছে এক বোতল। ভবানী খুড়ো বললেন, মোমবাতি? ও হ্যাঁ হ্যাঁ, মোমবাতি থাকলে একটা দিতে পারেন। ভবানী খুড়ো লণ্ঠনটা ঘরের মেঝেয় রেখে অন্ধকারে চলে গেলেন মোমবাতি আনতে। আমি বললাম, লোকটা কেমন? ঠিক তোর আমার মতো এই জগতের কোনো মানুষ নয়। এই জনমানবহীন জায়গায় এমন একটা পোড়ো বাড়িতে কিসের জন্য একা একা পড়ে রয়েছে কে জানে। মানিক বলল, চৌধুরীরা বোধহয় এই অঞ্চলের জমিদার টমিদার ধরনের কেউ ছিলেন। এখন জমিও নেই আর জমিদারও নেই। লোকজন যারা থাকতো তারাও চলে গিয়েছে অন্য জায়গায়। পড়ে আছে শুধু এই বাড়িটা। ভবানী খুড়ো বোধ হয় বাড়িটার কেয়ারটেকার হবে। ভবানী খুড়ো মোমবাতি নিয়ে এলেন। উনি নিঃশব্দে আসেন, নিঃশব্দে যান। পায়ের শব্দ পর্যন্ত পাওয়া যায় না। একটা মোমবাতি জ্বালিয়ে ঘরের মেঝেয় রেখে বললেন, আমি আসি। কিন্তু যেতে গিয়ে দাঁড়িয়ে পড়ে বললেন, রাতটা সাবধানে থাকবেন। মানিক বলল, কেন বলুন তো? ভবানী খুড়ো লণ্ঠনটা হাতে নিয়ে বললেন, বিদেশ বিভুঁয়ে সাবধানে তো থাকা উচিত। ভবানী খুড়ো চলে যাচ্ছিলেন। কি মনে হলো, বললাম, আচ্ছা দেওয়ালে ওই যে ছবিটা, ওটা কার? ভবানী খুড়ো দাঁড়িয়ে পড়লেন। কাঁপা কাঁপা মুখে ছবিটার দিকে তাকালেন। একটু সময় তাকিয়েই রইলেন। তারপর চোখ নামিয়ে বললেন, ও হলো টুস্কি। আর দাঁড়ালেন না। লণ্ঠনটা হাতে নিয়ে তাড়াতাড়ি চলে গেলেন। ভবানী খুড়োর আচরণটা বড় অদ্ভুত লাগলো। আমি মানিকের দিকে তাকালাম। দেখলাম সেও অবাক হয়ে ভবানী খুড়োর চলে যাওয়া পথের দিকে তাকিয়ে আছে। বললাম, লোকটা বড় অদ্ভুত ধরনের। ছবিটার কথা বলতে যেন কেমন হয়ে গেল। মানিক বলল, এরকম জায়গায় এরকম বাড়িতে অদ্ভুত মানুষ ছাড়া আর কাকে পাবি বল? বাদ দে তো ওসব। ওসব ভেবে কি লাভ? আমাদের দরকার রাতের মতো একটা আশ্রয় পেয়ে গেছি, ব্যাস। সকাল হলেই তো চলে যাব। বাইরে তখন রাত নিঝুম। মাঝে মাঝে আকাশে মেঘের ডাক ছাড়া আর কোনো শব্দই নেই।
অল্প অল্প ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। ঘরে মোমবাতির ক্ষীণ আলোর শিখা থরথর করে কাঁপছে। এই বুঝি নেমে যাবে। চারপাশে কোনো জনমানুষের সাড়া নেই, শুধু আমরা দুজন যেন একটা প্রেত পুরীতে জেগে বসে আছি। একটু পরেই আবার শুরু হলো জোরে বৃষ্টি, সেই সঙ্গে হাওয়া। মোমবাতিটা প্রায় ফুরিয়ে এসছে, খানিক পরেই নিভে যাবে। হাত ঘড়িতে সময় দেখলাম 15 মিনিট বাকি আছে রাত্রি 10টা বাজতে। গাঁগঞ্জের হিসেবে অনেক রাত। আমাদের আর কিছুই করার নেই। সঙ্গে যা খাওয়ার ছিল খেয়ে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। ব্যাগ দুটো মাথার নিচে রাখলাম বালিশের মতো করে। কতক্ষণ শুয়েছিলাম জানি না, চোখে ঘুমও জড়িয়ে এসেছিল। মানিকের কথায় তন্দ্রা কেটে গেল। বিকাশ, বিকাশ, দেখ দেখ, কি অদ্ভুত ব্যাপার। মোমবাতি তখন শেষ হয়ে নিভে গিয়েছে ঘরের মধ্যে। ঘোর অন্ধকার, বাইরে বৃষ্টি আর হাওয়ার শব্দ। মনে হলো মানিক বিছানার উপর উঠে বসে আছে। বললাম, কি হয়েছে, কি দেখব? মানিক বলল, দেওয়ালে ছবিটার দিকে দেখ। অন্ধকারেও স্পষ্ট দেখা যাচ্ছে। ছবিটার দিকে তাকিয়ে ভয়ানক চমকে উঠলাম। এ কি অবিশ্বাস্য ব্যাপার! অন্ধকার ঘরে আর কিছু দেখা না গেল, ছবিটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এতটাই পরিষ্কার যেন মনে হচ্ছে দিনের আলোয় ছবিটা দেখছি। তেমনি উজ্জ্বল, তেমনি স্পষ্ট। চার ধার অন্ধকার, শুধু ছবির জায়গায় কোনো অন্ধকার নেই। এ কেমন করে সম্ভব? মানিক বরাবরই যথেষ্ট সাহসী ছিল, কিন্তু সেও দেখলাম এমন অবিশ্বাস্য ঘটনায় যথেষ্ট ঘাবড়ে গিয়েছে। বলল, ছবির দিকে তাকানোর কোনো দরকার নেই, আয় দুজনে চোখ বন্ধ করে শুয়ে থাকি, রাতটা কোনো রকমে কেটে যাবে এক সময়। আর ঠিক তখনই দূরে কোথাও একটা কুকুর কান্নার মতো শব্দ উঠল। কিছুক্ষণ সেই ডাকটা একটানা চলতেই থাকলো। তারপর আস্তে আস্তে বৃষ্টি আর হাওয়ার শব্দের মধ্যে ডাকটা মিশে গেল। হঠাৎ মনে হলো ঘরের সামনে দিয়ে কি যেন একটা ছুটে গেল। আমি আর মানিক পাশাপাশি শুয়েছিলাম। ঘুমানো তো যাবে না, চোখ বন্ধ করে কোনো রকমের রাতটা কাটিয়ে দেওয়া আর কি। যেদিকে দেওয়ালে ছবিটা আছে, আমরা পাশ ফিরে তার উল্টো দিকে মুখ রেখে চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। বাইরে বৃষ্টি বেড়েই চলছে। দুর্যোগের রাত আস্তে আস্তে গভীর হচ্ছে। এক অপার্থিব পরিবেশে আমরা বিনিদ্র হয়ে শুয়ে থাকলাম। তখন অনেক রাত। মানিককে ফিস ফিস করে বলতে শুনলাম, ঘরের মধ্যে কেউ আছে, নিশ্চয়ই আছে, হেঁটে চলে বেড়াচ্ছে, নিশ্চয়ই কোনো মহিলা হবে। আমি স্পষ্ট টের পাচ্ছি। আমি কান খাড়া করে শুয়ে রইল। প্রথমে কিছু না বুঝলেও
একটু পরেই টের পেলাম, হ্যাঁ, আমরা দুজন ছাড়া আরও একজন কেউ আছে এই ঘরে। খসখস করে খুব একটা ক্ষীণ শব্দ হচ্ছে, যেন অনেকটা শাড়ি পরে চললে যেমন হয়। শুধু তো শব্দ নয়, একটা অন্যরকম গন্ধও ভেসে আসছে। হঠাৎ কি মনে হলো, আমি ছবিটার দিকে তাকালাম, আর তাকাতেই অবাক হয়ে গেলাম। কি আশ্চর্য, ছবিটা তো আর দেখা যাচ্ছে না। সবকিছুর মতো ছবিটাও অন্ধকার ঘরে দৃষ্টির অগোচরে চলে গেছে। আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা ভয়ের হিমল স্রোত নেমে এলো। তবে কি ওই ছবির সঙ্গে এই ঘরে থাকার কোনো সম্পর্ক আছে? বললাম, মানিক, মানিক, দেখ দেখ, ছবিটা কিন্তু অন্ধকারে আর দেখা যাচ্ছে না। মানিক ছবিটার দিকে তাকালো। বুঝলাম সেও ছবিটা দেখতে পাচ্ছে না। কাঁপা কাঁপা গলায় বলল, অদ্ভুত ব্যাপার তো, দাঁড়া দাঁড়া, টর্চটা জ্বালি। তখনই খিলখিল করে একটা হাসির শব্দ শোনা গেল। কে যেন দৌড়ে গেল দরজার দিকে। সঙ্গে সঙ্গে মানিকের টর্চটা জ্বলে উঠল। দরজা খুলে যেই মাত্র বাইরে গেল, তার শাড়ির আঁচলের প্রান্তটা নিমেষের জন্য দেখা গেল। অবিকল একই শাড়ি, ছবির মেয়েটা যে শাড়ি পরে আছে। মানিকের টর্চের আলো এবার এসে পড়ল ছবিটার ওপরে। এ কি, ছবিটা কোথায়? একটা সাদা কাগজ। এ তো একটা সাদা কাগজ, শুধু ছবির ফ্রেমে আটকানো আছে, কোনো ছবি তো নেই। টর্চ নিভিয়ে আমরা দুজনে গা ঘেঁষাঘেঁষি করে বিছানায় বসে রইলাম। সারা রাত অবশ্য আর কোনো ভৌতিক ব্যাপার ঘটল না। ভোরের আলো ফুটতেই এক মুহূর্ত দেরি না করে ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম চৌধুরী বাড়ি থেকে। যাওয়ার সময় ভবানী খুড়োকে আর বলে যাওয়া হলো না। কাছে পিঠে কোথাও তাকে দেখলামও না। মনে হলো তখনও বোধহয় তিনি ঘুম থেকে ওঠেননি। কিন্তু তার জন্য তো আর দেরি করা চলে না, সকালের ট্রেনটাই যে ধরতে হবে। তখন আর বৃষ্টি নেই, যদিও আকাশ মেঘে ঢেকে আছে। 8 মাইল রাস্তা হনহন করে হেঁটে সকাল সকালই স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশন মাস্টার স্টেশনেই ছিলেন। আমাদের দেখেই বললেন, এই যে, আসুন আসুন, আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের ট্রেন এসে যাবে, লাইন ক্লিয়ার হয়ে গেছে, বসুন, চা খান। টেবিলের ওপর একটা বড় ফ্লাস্ক ছিল, সেখান থেকে 2 কাপে চা ঢেলে আমাদের দিলেন। সকাল সকাল গরম চা খেয়ে ভালোই লাগলো। চায়ের কাপে চুমুক দিয়ে মানিক বলল, আচ্ছা, ওই চৌধুরী বাড়ির ব্যাপার স্যাপারটা কি বলুন তো? অদ্ভুত অদ্ভুত সব ঘটনা দেখলাম কাল রাত্রে। স্টেশন মাস্টার বললেন, বলবো 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 বলেই তো আপনাদের বসতে বললাম। আপনারা তো দিব্যি একটা রাত কাটিয়ে এলেন, কিন্তু রাতে থাকা তো দূরের কথা, দিনের বেলাতেও কেউ পা দেয় না ওই বাড়িতে। আমি বললুম, কেন বলুন তো? সে অনেক কথা, যতটুকু জানি বলছি। স্টেশন মাস্টার
ডিবে থেকে একটি নস্যি নিয়ে নাকে দিলেন, রুমাল দিয়ে নাকও মুজলেন। তারপর আমাদের দিকে চেয়ে বললেন, তাহলে শুনুন। স্টেশন মাস্টার যা বললেন তা ছিল এইরকম। অনেক বছর আগে চৌধুরীরা ওই অঞ্চলে সম্পন্ন জোরদার ছিল, কিন্তু পরপর কয়েক বছর ভয়ানক অজন্মা হওয়ায় তারা জমি জমা ছেড়ে ওখান থেকে চলে যায়। থেকে যায় শুধু তাদেরই এক বংশধর, ভবানী চৌধুরী, যাকে সবাই এখন ভবানী খুড়ো বলে চেনে। তিনি গেলেন না শুধু একটি কারণে, নিজের একমাত্র সন্তান আদরের কন্যা টুস্কির জন্য। অকালে স্ত্রী গত হওয়ার পর ভবানী খুড়ো ওই মেয়েকে নিয়েই থাকতেন। হাসি খুশি, চঞ্চল, দেখতেও খুব সুন্দর ছিল টুস্কি। তাই এই মেয়ের যখন বিয়ের বয়স হলো, পাত্রের খোঁজ খবর চলছে, সেই সময় একদিন বাড়ির বাগানে সাপের কামড়ে টুস্কি প্রাণ হারায়। টুস্কির এই মৃত্যুকে মনে মনে মেনে নিতে পারলেন না ভবানী খুড়ো। কোথাও গেলেন না, আদরের মেয়ের স্মৃতি আগলে পড়ে রইলেন এই বাড়িতে। কেমন যেন পাগল পাগল হয়ে গেলেন মানুষটা। ভালো করে খাওয়া দাওয়াও করেন না, বাড়ির বাইরেও বের হন না, বাড়ির মধ্যে পেটগ্রস্তের মতো গুম হয়ে বসে থাকেন। ঘটনাটা কি শুধু এই? মানিকের প্রশ্নে স্টেশন মাস্টার মাথা নাড়ল। না, ঘটনা শুধু এই না, আরো একটু আছে, আর সেটাই আসল। নিশ্চয়ই দেখেছেন, টুস্কির একটা ছবি আছে চৌধুরী বাড়ির একটা ঘরে। লোকে বলে প্রত্যেক বছর আষাঢ় মাসের 27 তারিখে সেই ছবি নাকি জীবন্ত হয়ে ওঠে। গভীর রাতে ছবি থেকে নেমে আসে টুস্কি। একটা আশ্চর্যের ব্যাপার, সেই রাত্রে নাকি কাল ঘুম নেমে আসে ভবানী খুড়োর চোখে। অনেক চেষ্টা করেও জেগে থাকতে পারেন না তিনি। অনেক বেলা পর্যন্ত অঘরে ঘুমান। শোনা কথা সব, সত্যি কি মিথ্যাও বলতে পারবো না। তবে ওই দিনই 27 আসর টুস্কিকে সাপে কেটেছিল। চকিতে একটা কথা মনে এলো। বললাম, কাল বাংলা মাসের কত তারিখ ছিল? অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে স্টেশন মাস্টার বললেন, 27, আষাঢ় মাসের 27 তারিখ। নিন নিন, তৈরি হয়ে নিন, আপনাদের ট্রেন কিন্তু এখনই এসে যাবে। শেষ হলো আজকের গল্প চৌধুরী বাড়ির অয়েল পেন্টিং। আজকের গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব দিয়ে সাঁঝবেলার গপ্পের পাশে থাকবেন।